সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। ক্লাস 11-এর তোমাদের 25 তারিখ থেকে পরীক্ষা শুরু। সেই পরীক্ষায় কেমিস্ট্রি বিষয়ের পরমাণুর গঠন স্ট্রাকচারের আজকে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী এবং পরবর্তী সময়ে আধুনিক পর্যায় সারণীতে কিভাবে বিশেষ সূত্র অ্যাপ্লাই করে আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছিল সেই ব্যাপারেই জানবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। পূর্বের ভিডিও যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে এবং যদি ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। পরমাণুর গঠন, স্ট্রাকচার অফ অ্যাটমের যে আমরা আগে ইলেকট্রনিক কনফিগারেশান, আইসোটোপ, আইসোবার, আইসোটোন সম্পর্কে জেনেছি। মেন্ডেলিভের পর্যায় সারণী সম্পর্কে আমরা এখানে জানব। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেন তখন প্রায় 63টি মৌল তখন পর্যন্ত আবিষ্কার হয়ে গিয়েছিল। সেই 63টি মৌলকে তাদের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল দেখে তাদেরকে তিনি একটি টেবিলে বা একটি শ্রেণীতে এবং কিছু পর্যায়ে ভাগ করে তাদেরকে সাজান। সেই মেন্ডেলিভ যে নিয়ম বা নীতির ওপর নির্ভর করে তাদেরকে পর্যায় এবং শ্রেণী আকারে সাজিয়েছিলেন, আমরা সেই নিয়মের কথাই জানব। প্রথমেই মেন্ডেলিভ ফের যে নিয়মগুলি তিনি বলেছিলেন সেটি হলো মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই হলো মেন্ডেলিভ পর্যায় সারণীতে যে সূত্রের উপর নির্ভর করে তিনি পরমাণুগুলোকে সাজিয়েছিলেন। সেই যে বিশেষ সূত্র বা যে বিশেষ নিয়মকে তিনি প্রাধান্য দিয়েছিলেন সেটা হলো মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট। আমরা যখন পরবর্তী সময়ে আইসোটোপ, আইসোবার, আইসোটোন আবিষ্কার হয়, পরবর্তী সময়ে দেখা যায় যে একই মৌলের অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হতে পারে। এই জন্য আইসোটোপগুলির বিশেষ ক্ষেত্রে তাদের অ্যাটমিক নাম্বার একই কিন্তু অ্যাটমিক ওয়েট আলাদা। এই জন্য তাদের ধর্মের এবং তাদের কিছু ভৌত রাসায়নিক ধর্মেরও পার্থক্য রয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাটমিক ওয়েটের উপর নির্ভর করে তাদের ভৌত রাসায়নিক ধর্মকে নির্ভর করে পর্যায় আকারে সাজালে যে মেন্ডেলিভের পর্যায় সারণীটি পাওয়া গিয়েছিল সেটা কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো পরবর্তী সময়ে আমরা জানব এবং এই পরের শেষের দিকে আমরা জানব। এবারে আমরা জেনে নেই মেন্ডেলিভ যে মৌলগুলোকে তিনি সাজিয়েছিলেন সেই মৌলগুলো আমরা পর্যায় সারণীতে শ্রেণী এবং পর্যায় কাকে বলে সে ব্যাপারে আমরা জানব। শ্রেণী এবং পর্যায় কি না, পর্যায় সারণী যদি এরকম একটা টেবিল হয়, এই টেবিলে আড়াআড়ি বরাবর যে বিশেষ ঘরগুলো রয়েছে বা অনুভূমিকভাবে যে পঙ্কক্তি বা লাইনগুলো রয়েছে সেইগুলোই পর্যায় সারণীর একটা পর্যায়। এরকম প্রায় 7টি পর্যায় রয়েছে এবং শ্রেণী আধুনিক পর্যায় সারণীতে প্রায় 18টি শ্রেণী রয়েছে। শ্রেণীগুণগুলো শ্রেণী হচ্ছে ওপর থেকে নিচের দিকে অর্থাৎ উলম্ব বরাবর বা লম্ব বরাবর যে বিশেষ লাইন বা পঙ্কক্তিগুলো রয়েছে বা ঘরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় সেগুলোকে বলা হয় শ্রেণী। সেই মেন্ডেলিভের যে পর্যায় কাকে বলেছিলেন মেন্ডেলিভের কথাতে মেন্ডেলিভ বলছিলেন যে বললাম পারমাণবিক ওজন অনুসারে অনুভূমিক পরপর কতগুলো লাইনে পঙ্কক্তিকে সাজান এবং পারমাণবিক ওজন অনুসারে আমি বারবার বলেছি যে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ওজন বা অ্যাটমিক ওয়েট, পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েটের উপর নির্ভর করে তিনি কিন্তু মৌলগুলোকে এই অনুভূমিক বরাবর বা আড়াআড়ি বরাবর যে ঘরগুলোকে সাজান সেগুলোকে বলা হয় পর্যায়। আর শ্রেণী কাকে বলে না, শ্রেণী বললাম যে লম্ব বরাবর যে ঘরগুলো তিনি করেন সেইগুলোকে বলা হয় ওই পর্যায় সারণীর শ্রেণী বা গ্রুপ। এই শ্রেণীর কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। তিনি যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তিনি বলেছিলেন যে 8
পর্যন্ত শ্রেণী রয়েছে এবং তারপরে যে ডান পাশে যে শ্রেণীটি থাকবে তাকে শূন্য শ্রেণী দ্বারা তিনি লিপিবদ্ধ করেন, তাকে বলা হয় শূন্য শ্রেণী। তাহলে 8 পর্যন্ত শ্রেণী 1 2 3 করে এবং শেষের শ্রেণীটাকে তিনি শূন্য শ্রেণী বলেন। এই শূন্য শ্রেণীতে সাধারণত নিষ্ক্রিয় গ্যাসগুলোর আশ্রয়স্থল হিসাবে কাজ করত। নিষ্ক্রিয় গ্যাসগুলি শূন্য শ্রেণীতে বসবাস করত মেন্ডেলিভের পর্যায় সারণীতে। এবং মেন্ডেলিভের পর্যায় সারণীতে 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীকে বলা হতো স্বাভাবিক শ্রেণী, কে বলা হয় স্বাভাবিক শ্রেণী। আর বলা হয় যে 8 নম্বর শ্রেণীটি তিনি সন্ধিগত মৌলের শ্রেণী বলেন। 8 শ্রেণীটিকে বলা হয় সন্ধিগত মৌলের শ্রেণী বা ট্রানজিশন এলিমেন্ট, বা একে বলা হয় ট্রানজিশন এলিমেন্টের শ্রেণী বলে তিনি লিপিবদ্ধ করেন বা তিনি নামাঙ্কন করেন। এবং তিনি বলেছিলেন ওই যে 0 নম্বর শ্রেণীতে থাকবে নিষ্ক্রিয় গ্যাস, 0 নম্বর শ্রেণী হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ছোট্ট একটি লাইক করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করাতে ভুলবে না। তোমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশানের মধ্যে দিয়ে আমাকে কিন্তু নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে আমাকে উদ্দীপনা জাগায়। এই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে থেকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। তাহলে শূন্য শ্রেণীতে কি বললাম? শূন্য শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসদের অবস্থান করে এবং তিনি 1 থেকে 7 নম্বর শ্রেণীকে উপশ্রেণীতে বা সাব গ্রুপে ভাগ করেন। সাব গ্রুপে কেমন করে ভাগ করেন? না, সাব গ্রুপ তিনি দুটো করেছেন। এই প্রত্যেকটা যদি আমরা উপর থেকে নিচ পর্যন্ত একটা একটা করে ঘরগুলো নিয়ে যে লম্বা ঘর হচ্ছে বা উপর থেকে নিচ পর্যন্ত তাদেরকে আপনি এ এবং বি সাব গ্রুপে ভাগ করেন। এটা হচ্ছে বাম পাশে থাকবে এবং বিটা হচ্ছে ডান পাশে সাব গ্রুপকে বলা হবে বি সাব গ্রুপ। তিনি 1 থেকে 7 নম্বর শ্রেণীকে কিন্তু এ এবং বি সাব গ্রুপে ভাঙেন। এইবারে পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তিনি কোথায় অবস্থান করেছিলেন সেই ব্যাপারে আমরা কিছু ব্যাখ্যা জেনে নেব। হাইড্রোজেন এবং হ্যালোজেন, এবং এখানে আর একটি কথা আমরা জানবো, হ্যালোজেন এবং ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলো সাধারণত পর্যায় সারণীর বাম দিকে থাকে। পর্যায় সারণীর বাম দিকে ক্ষার ধাতুগুলো থাকে এবং ডান দিকে থাকে পর্যায় সারণীর হ্যালোজেন মৌলগুলো। এই হ্যালোজেন এবং ক্ষার ধাতুর যে মৌলগুলো রয়েছে তাদের যে ধর্ম, সেই রকম ধর্ম প্রায় হাইড্রোজেন দেখায়। হ্যালোজেন মৌলগুলো যেরকম কোনো বলতে পারি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড যৌগ তৈরি করে, তারা হাইড্রাইড যৌগ তৈরি করে। ক্ষার ধাতু যেরকম ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক ধর্ম দেখাতে পারে, সহজেই তারা কি করতে পারে, ইলেকট্রনকে ত্যাগ করতে পারে। সেরকম হাইড্রোজেনও কি সহজেই তড়িৎ ধনাত্মক মৌলতে পরিণত হয়। একটা ইলেকট্রন, হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে ক্যাটায়নে পরিণত হয়, অর্থাৎ H+ আয়নে পরিণত হয়। সহজেই কিন্তু আয়নে পরিণত হতে পারে বা তড়িৎ ধনাত্মক ধর্ম দেখতে পাওয়া যায়। এবং হাইড্রোজেন কি না, হাইড্রোজেন আবার অধাতুর সঙ্গে বিক্রিয়া করে সুস্থিত যৌগ তৈরি করে এবং হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত করে যে তৈরি করে কিন্তু জল, আমরা প্রত্যেকেই জানি সেই জল কিন্তু স্থায়ী। যেরকম ক্ষার ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যেরকম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড কিন্তু স্থায়ী যৌগ উৎপন্ন করে। তাহলে এই হাইড্রোজেন যৌগটি হ্যালোজেন এবং ক্ষার ধাতুর মধ্যে অনেক সাদৃশ্য বৈসাদৃশ্য থাকার জন্যই মেন্ডেলিভ কিন্তু তার পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান একেবারে সর্বোচ্চ উপরে একটি আলাদা পর্যায়ে তিনি রেখেছিলেন হাইড্রোজেনকে। তাহলে হাইড্রোজেনকে কিন্তু অন্য পর্যায়ের সঙ্গে তিনি যুক্ত করেননি। এই হলো হাইড্রোজেনকে নিয়ে মেন্ডেলিভের অবস্থান নিয়ে মেন্ডেলিভ কি কারণে হাইড্রোজেনকে অন্য পর্যায়ে বসিয়েছিলেন, একবারে সম্পূর্ণ আলাদা হ্যালোজেন অথবা ক্ষার ধাতুর মধ্যে না রেখে সম্পূর্ণ আলাদা পর্যায়ে রেখেছিলেন, তার কারণ আমরা জানলাম। এবারে আমরা জানব আধুনিক পর্যায় সারণীতে নিয়ম। আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র আমরা জানব। আধুনিক পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণীকে আবার মডিফাইড করা হয়। যে নিয়মে আধুনিক পর্যায় সারণী তৈরি হয় সেই নিয়মটা হলো মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি
মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে আধুনিক পর্যায় সারণীতে কি নিয়মে মৌলগুলোকে সাজানো হলো না, এখানে পারমাণবিক ক্রমাঙ্ক বা যাকে আমরা বলি অ্যাটমিক নাম্বার, এই অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে মৌলগুলোকে পরপর তাদের বৃদ্ধির পর্যায়, অ্যাটমিক নাম্বার বৃদ্ধির অনুসারে পরপর তাদেরকে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম অনুসারে তাদেরকে সাজালে তাদের মধ্যে দেখা যায় সাদৃশ্য লক্ষ্য করা যায়। এইভাবেই কিন্তু আধুনিক পর্যায় সারণী তৈরি হয়, যেখানে অ্যাটমিক ওয়েটের পরিবর্তে বা পারমাণবিক ওজনের পরিবর্তে অ্যাটমিক নাম্বারকে গুরুত্ব দেওয়া হয়। তাহলে এর উপরে ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী তৈরি হয় এবং আধুনিক পর্যায় সারণীর উপর নির্ভর করে আমরা পরের ভিডিওতে SPD এই ব্লকের মৌলগুলোর এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।